হাই হ্যালো নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পরে একটা ঘোরার ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমাদের এই গ্যাংয়ের থার্ড ট্রিপ। কয়েক মাস ধরে প্ল্যান হচ্ছিল ঘাটশিলায় যাব। তো সেদিন দশমীর দিন বেরিয়ে পড়লাম। মা চলে যাওয়ার একটা দুঃখ তো সবার মধ্যেই ছিল, কিন্তু তাও ঘুরতে যখন যাব ঠিক করেছি তাই বেরিয়ে পড়লাম সবাই মিলে। এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি, আমরা কলকাতা ছাড়ছি আর মেঘ যেন কলকাতার ওপরে একদম জমে আসছে আর কি, বর্ষা আরও জোরে আসছে। আমার বন্ধুগুলো বলছিল যে তুই ঠাকুর দেখতে এত পছন্দ করিস, এই জন্য মা পুজোর 5টা দিন বৃষ্টি দেয়নি, দশমীতে তুই ছেড়ে চলে যাচ্ছিস, এই জন্য বৃষ্টিও কলকাতার ওপরে ধেয়ে আসছে আর কি। যাই হোক, তো এই হচ্ছে আমাদের ট্রেন, জনশতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়া টু বারবিল যায়। ট্রেনের নাম্বার 12021। এটা সবাই জানো, এটা ভোর 6:20 ছাড়ার কথা, ছাড়ে নর্মালি, কিন্তু আমাদের সেদিন ট্রেনটা লেট ছিল, পসিবলি পুজোর জন্য ট্রেনটা একটু লেট করে। অনেক গল্প আছে যেটা পরে আস্তে আস্তে বলবো। সেদিন ট্রেনটা ছাড়লো 8টায়। তো আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম, আগের রাতে সেরকম ঘুম কারোরই হয়নি, নবমী ছিল, পুজোর শেষ দিন। সুফলদার সিটটা একটু আলাদা পড়েছিল, আমিও পাশাপাশি ছিলাম, আর ওদিকে সোনাইদি আর আবিরদাও পাশাপাশি সিট পেয়েছিল। সোনাইদি বাড়ি থেকে স্যান্ডউইচ নিয়ে এসেছিলো, যেটা কিন্তু দুর্দান্ত ছিল খেতে, ভেতরে বয়েলড এগ আর মেয়োনিজ স্ম্যাশ করে একদম দেওয়া, আর উইথ প্রচুর ভেজিস ছিল, দারুণ হয়েছিল খেতে, একদম ক্রিমি জুসি একটা স্যান্ডউইচ ছিল। তো এই একদম সবুজের ওপরে যখন কালো মেঘ আসে না, যে সবুজটা যেন আরও ফুটে ওঠে, আর তার উপরে সবুজের উপর যদি জল পড়ে, সেই ক্ষেত্রে তো ঝলমল করে ব্যাপারটা। আমরা খুব লাকি যে এই টাইমে গিয়েও আমরা বেশ ভালো একটা ওয়েদার পেয়েছিলাম। এই সুফলদা মিষ্টি নিয়ে এসেছিলো বাড়ি থেকে, আর চিপস কিনেছিল পরে, যেগুলো আমরা পরে হোটেলে গিয়ে খেয়েছি। আর অঙ্কিত নিয়ে এসেছিলো বিস্কিট, আর আমি নিয়ে গিয়েছিলাম চানাচুর আর কেক, যেগুলো পরে হোটেলে গিয়ে খাওয়া হয়েছে। তো এই দৃশ্যটা যখন শুরু হলো, আমি আর নিজেকে থামিয়ে রাখতে পারলাম না। সোনাইদিও ভিডিও করেছে এটা, আমিও চলে গেলাম গেটে এটার ভিডিও করার জন্য। খুব সুন্দর লাগছিলো, চারপাশটা এত ভালো লাগছিলো, আর তার উপরে বৃষ্টি হয়ে যাচ্ছিলো বলে সবুজটা আরও বেশি ঝলমল করছিল। তো এই আমরা ঘাটশিলায় নেমে গেছি স্টেশনে, তখন বোধহয় 11টা কি 11:30 বাজে। তো এখানে সবাই ভিডিও করছে নিজেদের ব্লগের জন্য, সোনাইদি, আবিরদা, ওদিকে আমি একটু ভিডিও করছিলাম, এখানে একটু সবাই মিলে একটু সেলফি তোলা হলো, আমি একটু পোজ দিলাম, এই ছবি তুললাম। তো যাই হোক, এরপরে আমাদের গাড়ি বুক করাই ছিল, যে বুকিংটা এমনই ছিল যে আমাদেরকে পুরো স্টেশন থেকে পিক আপ করে হোটেলে নিয়ে রিসর্টে নিয়ে যাবে, তারপরে আমরা যে কটা স্পট ঘুরবো দেখাবে, তারপরে ফেরার দিন রিসর্ট থেকে আবার স্টেশনে দিয়ে আসবে। এই দাদা খুবই ভালো, অনেক ফ্যামিলিয়ার হয়ে গেছিলো আমাদের সাথে। তো যাই হোক, সেকেন্ড দিন দাদাকে পাইনি, দাদার অন্য জায়গায় একটা বুকিং ছিল, অন্য একজন এসেছিলো তার জায়গায়, তবে তার থেকে এই দাদা খুবই ভালো ছিল। যাই হোক, যখন এই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি না, রাস্তা তো একদম দারুণ রাস্তা, একদম কোনো খানাখন্দ কিচ্ছু নেই, একদম হাইওয়ে যেরকম হয় আর কি, আর চারদিকে এরকম ভিউ, ঠিক আছে। আর কলকাতায় তো কাশফুল দেখাই যায় না, কিন্তু এখানে কাশফুল তখন ভরে ভরে। এই আমরা রিসর্টের প্রেমিসেসে ঢুকে গেছি, 3-4টে পুকুর, আর চারপাশে দিয়ে এরকম নারকেল গাছ, বড় বড় নারকেল গাছ, ঝাউ গাছ, এরকম বসার জায়গা, ঠিক আছে। ওদিকে পিছনে কাশবন তো দেখালামই। আর এই হচ্ছে রিসর্টটা, দারুণ রিসর্টটা, একদম প্রকৃতির কোলে ছবির বইয়ের মতো রিসর্টটা দেখতে, খুব সুন্দর রিসর্টটা, আমার খুবই ভালো লেগেছে। থ্যাঙ্কস টু সোনাইদি অ্যান্ড আবিরদা। আমি ওখানেও বললাম যে তোমরা দারুণ রিসর্ট চুজ করেছো আর কি। তো রিসর্টের এই ভিডিও করতে গেলে এটারই একটা গোটা ভিডিও হয়ে যাবে না, খুব সুন্দর ওয়েল মেনটেন। তখন কাজ করছিল এই এনারা। তো ওদিকে ছিল এই 5টা কটেজ, এই কটেজগুলোই আমরা নিয়েছিলাম, যার ভাড়া ছিল 2500 করে দুজনের জন্য, কারণ রুমের ভাড়া ওরকমই ওই 2000 করেছিল, তাই জন্য আমরা ভাবলাম কটেজ নেওয়াই বেটার। তো আমি দেখাচ্ছি আস্তে আস্তে কটেজের ভিউ, পুরোপুরি দেখাবো। ওই লাস্ট 2টো কটেজ ছিল আমাদের বাদিক থেকে, আর এদিকেও রুম রয়েছে, মাঝখানে ওটা খাওয়ার জায়গা, এদিকে ওদিকে একটা নদী রয়েছে, যেটা পরে দেখাবো, খুব সুন্দর নদীটা। আর এটা হচ্ছে রিসেপশনটাও বেশ সুন্দর, একদম খুব ঝা চকচকে, একদম আমার কিন্তু শান্তিনিকেতনের ফিল আসছিল। আমি শান্তিনিকেতনের ট্যুরটা করেছিলাম, যদিও সেটার ভিডিও নেই, তখন আমি ভিডিও ব্লগ বানানো শুরু করিনি। তো যাই হোক, এখানে কিছু ফর্মালিটিস সেরে এবার আমরা আস্তে আস্তে আমাদের কটেজের দিকে যাচ্ছি। একদম লাস্ট 2টো কটেজ ছিল আমাদের, আমরা নিয়েছিলাম লাস্ট কটেজটা, আর তার আগেরটা সোনাইদি আর আবিরদা ছিল। যেহেতু আমরা 3জন ছিলাম, তাই জন্য আমাদের একটা এক্সট্রা বেড নিতে হয়েছিল, তার জন্য কিন্তু 500 টাকা এক্সট্রা লেগেছিল, যে তাহলে তখন 3000 টাকা ভাড়া পড়েছিল আমাদের কটেজটা, আর সোনাইদিদেরটা ওই 2500 করে। তো এই হচ্ছে আমাদের কটেজটা আস্তে আস্তে দেখাই ভেতরে গিয়ে। খুব সুন্দর একটা কটেজ, এই সামনে একদম ওই বলে না বাড়ির দাওয়ার মতো একটা সুন্দর একটা বারান্দাও রয়েছে এই কটেজের ভেতরে। 2টো চেয়ার, এসি রয়েছে, ফ্যান তো রয়েছেই, এদিকে টিভি রয়েছে, আমরা টিভিও দেখছিলাম সন্ধ্যাবেলা একদিন, মোস্ট প্রবাবলি সেকেন্ড দিন। এই যে একটা বড়
আয়না রয়েছে আলমারির সাথে, আলমারির মধ্যে বালিশ ছিল, কম্বল ছিল। আমরা ব্যাগ তার আগে ঢুকিয়ে দিয়েছি আমাদের ব্যাগগুলো, ঠিক আছে। এখানে হ্যাঙ্গারও রয়েছে জামা কাপড় রাখার জন্য, মানে আলমারির ভেতরে। আর ভেতরে বাথরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন, একটা আয়না রয়েছে, বেসিন রয়েছে দাড়ি মানে কাটার জন্য, একদম অ্যাটাচড বাথরুম যেরকম হয় আর কি। খুব সুন্দর বাথরুমটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই মোটামুটি ছিল কটেজটা, মানে ছোটোর মধ্যে একদম ছিমছাম, 3 জনের জন্য একদম পারফেক্ট। ওই মাঝখানের এই গ্যাপটায় একটা বেড দেওয়া হয়েছিল সুফলদার জন্য। আর এই আমাদের সেদিন ট্যুর ছিল, মানে আবার ঘুরতে বেরোনোর ছিল, সেই জন্য আমরা আর বেশি সময় নষ্ট না করে চট করে আমি একটা শার্ট গলিয়ে বেরিয়ে গেছি আর কি, কারণ স্নান বাড়ি থেকেই করে এসেছিলাম। তো এই আস্তে আস্তে আমরা প্রথম জায়গাটায় যাচ্ছি, এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠ নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এখানে একটা রামকৃষ্ণ মিশনারি একটা পার্ট এখানে রয়েছে। তো প্রত্যেক রামকৃষ্ণ মিশনের মতো এখানেও পুজো হয়েছিল, দুর্গা পুজো, তার প্যান্ডেল রয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে আমরা দশমীতে এসেছি, মায়ের বিসর্জন হয়ে গিয়েছিল তখন, মানে মা বেরিয়ে গিয়েছিল প্যান্ডেল থেকে। তো এখানে কিন্তু একদম দশমীর দিনই ভাসান হয়ে যায়, ঠিক আছে। তো এই যে একটা বিসর্জন হচ্ছে, আমরা মানে রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়েই আমরা এই বিসর্জনটা দেখতে পেলাম। কলকাতায় বিসর্জন না দেখতে পেলেও মানে মনটা একটু খারাপ লাগছিল, তো এখানে এক ঝলক দেখলাম। আর এই যেটা বলছিলাম, রাস্তার ধারে এত কাশফুল, মানে খুব সুন্দর লাগছিল। কলকাতায় তো এই জিনিস মানে দুষ্প্রাপ্য বলা যায় না, মানে ওটা অকল্পনীয়, কিন্তু এখানে প্রচুর কাশফুল। আমি মানে জাস্ট ভাবছিলাম যে এটাই যদি পুজোর আগে আসতাম, মানে ফিলটা একটু আরও অন্যরকম হতো, মানে তখন মনে হতো যে এই তো পুজো আসছে। তো যাই হোক, এই হচ্ছে রাস্তার ভিউ। আমরা ব্রিজটা ক্রস করলাম, নিচে সুবর্ণরেখা নদী ছিল, এবার আমরা সেখানেই এসেছি, সুবর্ণরেখা নদী আর রাতমোহনা জায়গাটার নাম। এর পাশে কিন্তু রাতমোহনা রিসর্ট আছে, তোমরা চাইলে সেখানেও থাকতে পারো। কিন্তু আমাদের রিসর্টটা আমি খুব হ্যাপি, মানে অসাধারণ ছিল রিসর্টটা। তো যাই হোক, এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। তখন মানে এত বৃষ্টি হয়েছে, আগের দিন পরের দিন মিলে, ইভেন সেদিনও বৃষ্টি হচ্ছিল, তো যার ফলে জল একদম মানে প্রচুর জল নদীতে। তো এই সবাই একটু গিয়ে দাঁড়ালাম, সবাই ভিডিও করছে, আর খুব দারুণ লাগছিল। এই যদি রোদ হতো না, মানে খটখটে রোদ হলে খুব সমস্যা হয়ে যেত, কিন্তু এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। বৃষ্টি নেই, বাট মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে, হালকা হালকা ঝোড়ো হাওয়া, দারুণ লাগছিল এই নদীটা। আর এই পাশে এই যে ঝর্ণা মতো রয়েছে একটা ছোটোখাটো, ঠিক আছে। তো এখানে আমরা একটু ফটোশ্যুট করলাম, একটু সোনাইদির জন্য আমি একটু রিল বানালাম সোনাইদির সাথে। আমি জেনারেলি রিল বানাই না খুব একটা, কিন্তু সোনাইদি বললে আমি বানাই। তো এখানে একটা ছোট্ট নৌকোও রয়েছে, ছোটো মতো। তো এখানে আমি একটু জলের ন্যাচারাল সাউন্ডটা কেমন লাগছিল, মানে ফলসের ন্যাচারাল সাউন্ডটা, এই জন্য আমি ওখানে ন্যাচারাল সাউন্ডটা দিয়েছি। আর এই হচ্ছে আমাদের কিছু ছবি। তো এর পরের ডেস্টিনেশনের দিকে আমরা চলে যাই। এরপরে আমাদের গন্তব্য ছিল হচ্ছে সিদ্ধেশ্বর শিবের মন্দির। এই রাস্তার দুপাশের জঙ্গল, মানে দেখে চোখ ক্লান্ত তো হয়ই না, মানে চোখ যেন সতেজ হয়ে যায়। ফেলুদার একটা গল্পে একটা কথা ছিল যে কিছু সময় কলকাতার বাইরে বেরোতে হয় সবুজটাকে দেখার জন্য আর এই চোখটাকে আরাম দেওয়ার জন্য। একদম খুব সম্ভবত সমাদদারের চাবি, আমি যদি খুব ভুল না হয়, হ্যাঁ সমাদদারের চাবিতেই এই একটা লাইন ছিল। তো যাই হোক, এই আমরা চলে এসেছি, এবার সিদ্ধেশ্বর শিবের মন্দিরের দিকে উঠবো। এই হচ্ছে রাস্তাটা, মানে 650 মিটার আমরা উঠেছিলাম, ঠিক আছে। তো মানে এই ওঠার ভিডিওটা অনেকটা, কিন্তু এই ওঠার ভিডিওটা আমি ইচ্ছা করে কাটিনি যাতে তোমরা এই ফিলটা পাও। আমি এখানে কথা কম বলবো, কিন্তু মানে জাস্ট এত সুন্দর মানে ভিউ আর এত সুন্দর ওঠার এক্সপিরিয়েন্স, দারুণ। এই চারপাশে এরকম বড় বড় গাছ আর মাঝখান দিয়ে এরকম পাথরের রাস্তা, ঠিক আছে, ঢালু রাস্তা। উঠতে কষ্ট হলেও সেই কষ্টটা কষ্ট বলে মনে হয়নি। দেখো আমরা উঠছি, পিছনে আবিরদা সোনাইদি, আমি অঙ্কিতার সুফলদা একটু আগে। আর এরকম আমি বিভিন্ন জায়গায় ভিডিওটা করেছি, মানে উচ্চতা বেড়েছে, আমি একটু করে ভিডিও করেছি আর কি। দারুণ এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা আমার সবচেয়ে মানে এই পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্সগুলো আমার সবচেয়ে বেস্ট লেগেছে। এটা হচ্ছে একটু রেস্ট রুম টাইপের, মানে এখান দিয়েই মেন উচ্চতাটা শুরু হচ্ছে। তো এখানে স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে, এখানে কিছু খাবার দাবারও পাওয়া যায় এই ডান দিকে। আর এখানে নাম নথিভুক্ত করতে হয় যখন তোমরা উঠবে, ঠিক আছে। তো এখান দিয়ে আস্তে আস্তে আমরা যাত্রা শুরু করলাম। ওখানে একটা ম্যাপ ছিল, যেটা আমি আনফর্চুনেটলি ভিডিওটা বোধহয় করতে পারিনি, নাকি ফেরার সময় করেছিলাম দেখছি।
এই হচ্ছে পাথুরের রাস্তা, ঠিক আছে। বৃষ্টি হয়েছিল তার আগে, হালকা হালকা স্লিপারি রাস্তা, খুব সাবধানে উঠতে হচ্ছিল, মানে সিঁড়ির মতো নয়, এই যে পাথরগুলো, এই পাথরে ভর দিয়ে দিয়ে আমরা উঠছিলাম, কিন্তু অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে সে একটা আলাদা এক্সপিরিয়েন্স, মানে যারা প্রত্যক্ষ করেছি তারাই জানি আমরা। মানে আমার তো মনে হচ্ছিল চারদিকে একটু এদিক ওদিক চলে যায় এই জঙ্গলের মধ্যে মধ্যে, কিন্তু যাই হোক সেটা তো সম্ভব নয় সবসময়, তার উপরে আমাদের একটা প্ল্যান আছে, সেখানে যেতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এই আমরা উঠছিলাম, তাও অনেকটা, মানে আমরা এর জন্য 1 ঘন্টা কি 1 ঘন্টা 10-15 মিনিট আমাদের এর পেছনে গেছে, মানে আমরা আস্তে আস্তে ফিল করতে করতে জায়গাটাকে উঠছিলাম আর কি। এরকম মাঝে মধ্যে সরু রাস্তা হচ্ছে, মানে যত উঠছি তত যেন আরও বেড়ে যাচ্ছে রাস্তা, ঠিক আছে। তো মানে কষ্টটাও কষ্ট মনে হচ্ছে না। এই নিচের দিকে এই যে ঢালু মতো নেমে গেছে, গাছগুলো লম্বা লম্বা পাইন গাছ, খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর। আর তার উপরে এই ওয়েদারটা, ওই দূরে পাহাড়ের মধ্যে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে, মানে সবাই ভিডিও করছি আমরা, মানে এত ভালো লাগছিল। এটা আরেকটু উচ্চতায়, মানে এরকম আস্তে আস্তে যত উঠেছি আমি ভিডিওটা আস্তে আস্তে করেছি আর কি, বিভিন্ন উচ্চতা থেকে কেমন লাগে দেখতে। এখানে কিছু ফটোশ্যুটও করেছি আমরা, যেগুলোই আমি যেরকম দিচ্ছি পরে একটু অ্যাটাচ করে দেবো। দারুণ 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 এক্সপিরিয়েন্স, এই পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্সগুলো সবচেয়ে ভালো। এটা আরেকটু উচ্চতায় গিয়ে এরপরে আস্তে আস্তে মন্দিরটা হচ্ছে সবচেয়ে টপে একদম, মানে ওই যেখানে রেস্ট রুম মতো ছিল ওইটা হচ্ছে, ওখান থেকে এটা 450 মিটার উঠতে হয়, মানে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 650 মিটার ওঠার ডিস্টেন্সটা আর কি। তো এই একদম ডান দিকে আমার খাদ নেমে গেছে, লাল মাটি, নুড়ি কাকড় মেশানো লাল মাটি, এগুলো সব ভূগোলে পড়েছিলাম আমরা, সেটাই বলাবলি করছিলাম তখন। আর এই নিচটা তো একদম পুরো খাড়াই নেমে গেছে একদম, ঠিক আছে, একদম খাড়া হয়ে নেমে গেছে এই নিচটা। খুব সাবধানে যাচ্ছিলাম, এখানে কিন্তু হালকা হালকা কাদা ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল আর কি, সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি এখানে। আর ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরের সাথে, মানে মন্দিরটা হচ্ছে সমতলে, মানে উপরে গিয়ে একটা সমতল চাতাল, তারপরে মন্দিরটা এই যে। তো মন্দির হচ্ছে সিদ্ধেশ্বর শিবের মন্দির, যেটা বললাম, মানে বলে না যে বাবা হচ্ছে সবার ওপরে থাকে, মানে দেবাদিদেব মহাদেব হচ্ছে সবার ওপরে বিরাজ করে, এই জন্য তার দর্শন পেতে গেলে বা তার কাছাকাছি আসতে গেলে তো কষ্ট করতেই হবে, আর উঠতে তো হবে, ওপরেই উঠতে হবে। বাবা কিন্তু সবার মতো নিচে থাকেন না। তো দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। আর মন্দিরের চারপাশটাও এত সুন্দর লাগছিল, বিশেষ করে পেছন দিক থেকে মন্দিরের ভিউটা, মানে আশেপাশের ভিউটা দারুণ লাগছিল, নিচ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে। এই হচ্ছে শিবের মন্দির, আর ওই পুরোহিত মশাই ঝাড় দিচ্ছিলেন আর কি। এই যে দূরে পাহাড়, নিচে নদীও দেখা যাচ্ছিল, খুব সুন্দর এক্সপিরিয়েন্স, দারুণ। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল তখন, সবচেয়ে ভালো ওয়েদার হচ্ছে এইটাই, মানে বৃষ্টি নেই, মেঘলা ওয়েদার, কোনো গরম লাগছে না, প্লাস এরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর এরকম সাথে ভিউ, দারুণ অসাধারণ এক্সপিরিয়েন্স। আমাদের সত্যি কপাল খুব ভালো ছিল আর কি, যে এরকম মানে ওয়েদারটা পেয়েছি ওখানে। তো এরপরে আমরা চলে গেলাম পরের ডেস্টিনেশন আমাদের, জাদুগোড়া রঙ্কিনী মায়ের মন্দির। এটা একটা মন্দির, তো রঙ্কিনী মা ওখানে খুব বিখ্যাত। এই ঘাটশিলায় একটা রঙ্কিনী মায়ের মন্দির আছে, সেটা আমরা পরের দিন দেখেছিলাম। মন্দিরটা খুব সুন্দর, মানে ডিজাইনটা ভেতর, মানে কারুকার্য মন্দিরের গায়ে খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই হচ্ছে রঙ্কিনী মা ভেতরে বসে, মানে মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা, যেটা খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে এখানে মহিষাসুর বধের একটা দৃশ্যটার খোদাই করা রয়েছে, খুব সুন্দর মন্দিরটা। আর এই হচ্ছে একটা সুবিধা পুজোর সময় আসা, যে তুমি বাইরের স্টেটের পুজোও দেখতে পারবে। এটা হচ্ছে জাদুগোড়ার একটা দুর্গা পুজো, যেটা সেদিন মায়ের বরণ পর্ব চলছিল, ওই যেটা বললাম দশমীর দিনই মায়ের বিসর্জন হয়ে যায় এখানে।
এই যে জাদুগোড়া মোড় পূজা সমিতি, ঠিক আছে। তো এই হচ্ছে সেই মন্দিরটা বা সেই পুজোটা যেখানে কিন্তু MS ধোনি সিনেমাটায় ধোনি মা বাবার সাথে যে প্যান্ডেলটা দেখতে বেরিয়েছিল, যেখান থেকে যে মেলাটা থেকে আর কি সচিনের ছবি নিয়েছিল, সচিন তেন্ডুলকারের ছবি কিনেছিল, আশা করি সবাই দৃশ্যটা মনে আছে। তো সেই মন্দিরটা, সেই পুজোটাই কিন্তু এটা। এই যে মায়ের মুখ খুব মিষ্টি, একদম আমাদের সেই কলকাতার ঠাকুরের মতোই। তো এই ছিল পুজো একটা প্যান্ডেলও দেখা হয়ে গেল। এবার আমরা চলে গেলাম পরের ডেস্টিনেশন, এটা হচ্ছে গালুডি ব্যারেজ। মানে একদিকে পাহাড়, অন্যদিকে নদী, আর এই ব্যারেজ, সব মিলিয়ে অসাধারণ একটা দৃশ্য। আর সেই রকম হাওয়া দিচ্ছিল, খুব মানে একদম সময় কাটানোর জন্য পারফেক্ট জায়গা, দারুণ। তো এখানে অনেকে বসেছিল, আমরা একটু বসলাম, একটু ফটোশ্যুট করলাম, সবই দেখাচ্ছি। ভালো, বেশ সুন্দর একটা জায়গা। তো এখানে এবার আমরা একটু ভিডিও শ্যুট করলাম, তারপরে আস্তে আস্তে পেটের মধ্যে তো ইঁদুর ছুঁচো ডন মারছে সবাই, কারণ সেই সকালে ট্রেনে খেয়েছিলাম আর তারপরে কিছু খাওয়া হয়নি, ঠিক আছে। তাই হাভেলি ধাবায় চলে গেলাম, পাঞ্জাবি ধাবা একটাই। সামনে চা বানানো হচ্ছে বড় কড়াইতে, আর এদিকে এটা হচ্ছে নন এসি এরিয়া, আমরা বসেছিলাম এই এসি এরিয়ায়। খুব ছিমছাম একটা ধাবা, পাঞ্জাবি ধাবা। আমি বলবো না মেনু খুব কম দাম, খুব রিজনেবল প্রাইসও নয়, বাট ঠিক আছে, মানে ধাবা অনুযায়ী দামটা মোটামুটি একটু বেশির দিকে হলেও ঠিক আছে, কারণ কোয়ান্টিটি পরে আমরা যা দেখলাম বেশ ভালোই কোয়ান্টিটি ছিল। তোমরা একটু পজ করে মেনু কার্ড দেখে নাও। তো সোনাইদি আবিরদা নিয়েছিল হচ্ছে বাটার নান আর কড়াই পনির, আর সুফলদা নিয়েছিল ভেজ ফ্রাইড রাইস আর পনির বাটার মশলা। আমি আর অঙ্কিত নিয়েছিলাম দুটো চিকেন বিরিয়ানি, যার মধ্যে কিন্তু আলু ছিল না, ডিম ছিল। এটা ওদের এখানে বৈশিষ্ট্যটা মানে অন্যরকম দেখলাম, যে অন্য জায়গায় আমি আলু পাই ডিম পাই না, এখানে আলু ছিল না, ডিম ছিল। কলকাতা বিরিয়ানির একমাত্র বৈশিষ্ট্য আলু দেওয়া। তো প্রত্যেকটা আইটেম কিন্তু দারুণ খেতে ছিল, তবে প্রচুর মশলাদার আর প্রচুর ঘি মাখনদার, যেটা আমি বুঝলাম আর কি। তো এই বিরিয়ানিটা বেশ স্পাইসি ছিল, তবে আমি পার্সোনালি স্পাইসি বিরিয়ানি পছন্দ করি না, তবে ঠিক আছে, টেস্ট অনুযায়ী খারাপ ছিল না, বেশ ভালো ছিল, প্রচণ্ড খিদে পেয়েছিল। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হলো। এবার আমরা চলে গেলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন, সেদিনকার মতো বৈষ্ণব দেবী মন্দির। তো এই আমাদের আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে, পুরো সন্ধ্যা নেমে গেছে, সন্ধ্যার অন্ধকার। এই এখানে দুজন পোষ্য বসে আছে এদের দাওয়ায়। যাই হোক, এবার আস্তে আস্তে আমরা একটু রিল্যাক্স করলাম, হাত মুখ ধুয়ে। এই দিদি আমাদের কটেজে এসে একটু মুড়ি মাখলো, আমরা চপ মুড়ি নিয়ে এসেছিলাম, আর চানাচুর তো ছিলই আমাদের আনা। তো একদম চপ মুড়ি হচ্ছে বাঙালির ইউনিভার্সাল একটা টিফিন, সেটা নিয়ে আর কিছু বলার নেই। আর সবাই মিলে এরকম গোল হয়ে বসে একসাথে মুড়ি মেখে খাওয়া, আবার দুটো সিঙ্গারাও স্ম্যাশ করে দেওয়া ছিল তার মধ্যে। সুফলদা একটু ক্লান্ত হয়ে পড়েছিল। তো যাই হোক, দারুণ ছিল টিফিনটা। আর তারপরে এই হচ্ছে রাতের ভিউ। আমি একটুখানি রাত্রের ভিডিও করছিলাম আশেপাশটায়, মানে ওই দিকটা আমাদের কটেজ, ওই যে ওই আলো দেখা যাচ্ছে ওই দিকটা হচ্ছে আমাদের কটেজ, আর পিছন দিকটা হচ্ছে এটা, যেটা সকালে আমি একটা ভিডিও করব, মানে করেছিলাম, পার্ট 2-তে যেটা আসবে, তো সেটা আরও ভালো করে দেখা যাবে। এখানে একটা নদী আছে। তো এই আস্তে আস্তে আমরা একটু মানে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলাম, কারণ বাইরে তো আর যাওয়ার নেই, রিসর্টের মধ্যেই ঘোরাঘুরি। তো রিসর্টটা এত সুন্দর যে আমার একটু ক্লান্ত লাগছিল না ঘুরতে। মানে প্রকৃতি আমাদের সব কিছুই দিয়েছে আর কি। ঝমঝম করে 8টার সময় দেখি এরকম বৃষ্টি শুরু হয়ে গেল, তো আমি একটু বৃষ্টির ভিডিও করলাম। তারপর বৃষ্টিতে থামার সাথে সাথে হালকা ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে আমরা চলে গেলাম রাতের খাবার খেতে, রাতের ডিনার সারতে। এই হচ্ছে আমাদের রিসর্টের খাবার জায়গা।
তো খুব ঘরোয়া খাবার খেলাম আর কি, মানে সত্যি বলছি এখানে একদম তৃপ্তি করে খেলাম, পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম খুব কম মশলায় রান্না করা, যেরকম তুমি বলবে সেরকমই রান্না করে দেবে। মানে দুপুরে ওই গুরুভোজনের পর তারপর আমরা একটু হালকাই খেতে চাইলাম। তো দিদিরা নিয়েছিল হচ্ছে ভাত আর দেশি মুরগির ঝোল, আর আমরা নিয়েছিলাম, আমি আর অঙ্কিত নিয়েছিলাম রুটি আর নর্মাল চিকেন কারি। তো এই ছিল আমাদের প্রথম পর্বের ভিডিও। এরপর আমরা খেয়ে দিয়ে যে যার মতো গিয়ে ঘুমিয়ে পড়লাম রিসর্টে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, পাশে থেকো, আর পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে। চলো আজকে টাটা, বাই বাই।